বিএনপি নেতারা এইভাবে কথা বললে, এইভাবে কাজ করলে, নীতিতে অটল থেকে সকালে এক কথা বিকালে আরেক কথা না বলে, এবং ভারত গতকালকে যে কথা বলে তারপরের মুহূর্তেই আবার সেই তোতা পাখির মতো ভারতের তোতা পাখি না হয়ে যদি দেশের তোতা পাখি হন, অবস্থা খুব খারাপ। আমাদের বিমান বাহিনীর অবস্থা খুব খারাপ। বিমান বাহিনীর এতটাই খুব অবস্থা খারাপ যে লক্কর ঝক্কর। আমরা চোখের সামনে দেখলাম পাকিস্তান আর ভারতের যেই সীমান্তে যেই যুদ্ধ, ইঞ্জিনিয়ার সবাই দেখেন চিন্তা করছে নিজেকে নিয়ে, কারণ নিজে বড় হলে দেশ বড় হবে, দেশ শক্তিশালী হবে। আর বাংলাদেশে আপনারা কি করছেন? তারেক ভাই জিন্দাবাদ জিন্দাবাদ, কি বলে শেখ হাসিনা এতদিন শেখ হাসিনার জীবন দিয়েছেন, উমুক ভাই সুমুক ভাই পিনাকি ভাই, আরে বাপ রে বাপ, নিজের নাই চাল চুলা, ভাই ভাই করতে করতে মুখে ফেনা তুলে। সরকারের ভিতরে ভিতরে যা হচ্ছে মূলত হাসিনার পতনের পর যা হওয়ার কথা ছিল তাই হচ্ছে, এমন মন্তব্য করেছেন মেজর দেলোয়ার হোসেন। পাশাপাশি সচিবালয়ে অনেক উপদেষ্টাদেরই কাজ নেই। এক উপদেষ্টাকে তিনি ফোন দিয়েছিলেন, তার বলে কোনো কাজ নেই। তার কাজ আসিফ নজরুলের কাছে চলে যায়, তার ফাইল চলে যায় ডক্টর ফজিলের কাছে। অর্থাৎ মন্ত্রণালয়ে যত মন্ত্রণালয় রয়েছে প্রত্যেক মন্ত্রণালয়ে দুই একজন ব্যক্তি সবকিছু নিয়ন্ত্রণ করছে। মূলত বাকি যে মন্ত্রণালয়গুলো আছে তারা হিসাবে তারা তাদের দায়িত্ব পালন করছে, তার কথাগুলো এটা বোঝা গিয়েছে। পাশাপাশি অনেক বিষয় নিয়ে কথা বলেছেন, বিএনপি নেতৃত্ব নিয়ে আলোচনায় অনেক গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। মনে করলাম কয়েকজন পাঠালো, ঠিক আছে কি বলছে পিনাকিশ্বরী, তো আমি শুনলাম, পুরো ভিডিওটাই শুনলাম, এবং পিনাকি সবকিছুই ঠিক বলেছে, কিন্তু একটা জিনিস ঠিক বলেনি বা ভুল বলেছে। কেউ হয়তো বা উনাকে মিথ্যা ফিডব্যাক দিচ্ছে, মিথ্যা কানে কথা বলছে, এবং উনি সেটা এসে বলে দিচ্ছেন, যেহেতু উনি প্রতিদিনই ভিডিও করেন। তো বাকি যেসব কথা বলেছে সবই ঠিক আছে, কিন্তু মেজর জেনারেল ফজলে ইলাহি আকবর ওনার সম্পর্কে যেই কথাটা বলেছেন এটা সম্পূর্ণ একটা মিথ্যা কথা। এবং ওনাকে আমি ৩৩ বছর ধরে চিনি, একসাথে চাকরি করেছি। উনি বেগম জিয়ার চিফ অফ সিকিউরিটি ছিলেন, এবং এখনো একজন বিএনপির দলীয় না হোক বা না হোক, বা বিএনপিতে একজন সম্মানিত ব্যক্তি, ওনার বিএনপির সাথে উঠা বসা থাকবে, আলোচনা থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু ওনাকে যে রেফারেন্সটা দিয়ে কথা বলা হয়েছে যে উনি চীনে গিয়েছেন ট্যাঙ্ক বিক্রি করতে, একটা সম্পূর্ণ ডাহা মিথ্যা কথা, ভুল কথা। ওনাকে কেউ দিচ্ছে, উনি যাচাই বাছাই না করে বলে দিয়েছেন। হঠাৎ করে চিঠি একটা দেখালেই তো হয়ে গেল না, কি বলে এটাকে, সত্য প্রমাণিত হয়ে গেল না। তো ওই চিঠিটা আবার ওনার না, সেটা তারেক সিদ্দিকীর যেই কোম্পানি তখন ছিল, এখনো তাই আছে, বিভিন্ন ব্যক্তি মালিকানায় সেগুলো ঘুরছে, এটা সবাই জানে। কিন্তু বিষয়টা আবার জেনারেল ফজলে ইলাহি আকবরের সাথে জড়িয়ে দেওয়াটা ঠিক হয়নি। উনি চীনে, এই যেসব অবসরপ্রাপ্ত অফিসাররা চীনে গেছে, আমি যতটুকু জানি সেটা চাইনিজ দূতাবাসের ব্যবস্থাপনাতেই তারা গেছে। সেখানে ওনারা বাংলাদেশ এবং চীনের মাঝখানে সুসম্পর্কের সকল বিষয় নিয়ে আলোচনা করেছেন, ভূ রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করেছেন। ওনারা সেখানে রোহিঙ্গার বিষয় নিয়ে কথা বলেছেন, এবং একই সাথে চীন বিএনপির সাথে কেন অসন্তুষ্ট ছিল সেটা নিয়ে চীন কথা বলেছে। আবার বিএনপির তরফ থেকে গত ১৬ বছরে স্বৈরাচারী হাসিনাকে চীন যেই সব সহায়তা করেছে সেটা নিয়ে বিএনপি তারা মতামত প্রকাশ করেছে। উভয় পক্ষের মাঝখানে একটা সুন্দর সম্পর্ক স্থাপন হয়েছে বাংলাদেশের স্বার্থে। সুতরাং এখানে ওনাকে ট্যাঙ্ক বিক্রি বা ইত্যাদি ইত্যাদি বিক্রি, এইসব কথা বলাটা মোটেই উচিত হয়নি। কোনো জিনিস যাচাই বাছাই না করে জনগণকে বিভ্রান্ত করা উচিত না। আমি ওনাকে জানি, ওনাকে এত বছর ধরে দেখেছি, আমার জানা মতে উনি কোনোদিন কোনো দুর্নীতির সাথে কোনোদিন জড়িত ছিল না। এবং হাসিনার শুধু তাই নয়, হাসিনার গত ১৬ বছরের আমলে কিন্তু উনিও ভুগেছেন। উনারও অনেক বড় ক্ষতি হয়ে গেছে, যা আমি জনসমক্ষে এখানে বলতে চাই না। এবং আরো বলতে চাই যে গত ৬ বছর স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে যখন আমি প্রথম মিডিয়া যুদ্ধ শুরু করি, তখনও শুরু থেকেই কিন্তু আমার টিম হিসেবে উনি আমার সাথে ছিলেন, আমরা একসাথে কাজ করেছি। আমি ফ্রন্টে ছিলাম, উনি আড়ালে ছিলেন, আমরা একসাথে কাজ করেছি। আরও অনেকেই ছিলেন, আমি কারোর নাম বলতে চাই না, যেহেতু ওনার প্রশ্নটা এসেছে তাই বললাম। সুতরাং আমাদের মাঝখানে ভুল বোঝাবুঝি থাকা উচিত নয়। বাকি পিনাকি যা বলেছে সেই প্রোগ্রামে
তার প্রতিটা তথ্য আমি মানি এবং ঠিক বলেছে। বিশেষ করে আরও একজন অফিসারের কথা বলেছে, তাকে আমি নিজেই ধমক দিয়েছি। শুধু ধমকই দেইনি, আমি বকা দিয়ে তাকে আমি আমার ফোনে ব্লক করে দিয়েছি, আমার ফেসবুক থেকেও তাকে আমি ব্লক করে দিয়েছি। যে অপরিপক্কতা এবং কি বলে এটাকে বাচালতা আমাদেরকে সবার পরিহার করা উচিত। এবং যারা যেই দিকে বাতাস সেই দিকে পাল তুলে ধরে, মানে যখন যেই সরকার আসে সে সবসময় সরকারি দল, তো এইসব লোকের চরিত্র তো ভালো না। এরকম আমি আরো অনেককেই জানি। যেমন গত 5-6 বছরে 7 বছরে আমার সাথে বাংলাদেশ সেনাবাহিনীর অনেক অফিসার আছে যারা আওয়ামী লীগের প্রশংসায়, শেখ হাসিনার প্রশংসায় তারা মুখে ফেনা তুলে ফেলতো। এখন তারা আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, তারা আমার সাথে যোগাযোগ করতে চায়। এখন তারা দেখি আবার তৃতীয় মাত্রায় বিভিন্ন টক শোতে গিয়ে আবার তারা কি বলে হাসিনার বদনাম করে এবং কি বলে এটাকে এই তত্ত্বাবধায়ক সরকার বা ইউনূস সরকারের প্রশংসা করে, আবার কেউ কেউ বিএনপির প্রশংসা করে। এই বাংলাদেশের জাতির মাঝখানে যে কত মুনাফেক আর কত চরিত্রহীন গিরগিটির মতো মুহূর্তের মাঝখানে রক্ত বদলায়, কালার বদলায়, রং বদলায়, তা মানে কল্পনা করা যায় না। যত দেখি তত চিন্তা করি যে লর্ড ক্লাইভ কি বলেছিল এই জাতির সম্পর্কে। আচ্ছা, দ্বিতীয় কথায় আসি। হাসিনার পতনের পরে কি হবে সেটা তো আমি 5 বছর আগে বলেছি। যে আমি অনেকগুলো ভিডিওতে বারবার বলেছি, কয়েকবার বলেছি যে হাসিনা তো একসময় পালাবেই, অপমানিত হয়ে ভারতে পালাবে, পৃথিবীর অন্য কোনো দেশে যাওয়ার জায়গা থাকবে না। যারা নিয়মিত আমার ভিডিও শুনেছেন নিশ্চয়ই কথাগুলো মনে আছে। এও বলেছি যে হাসিনার পালানোর পরের কি অবস্থা হবে সেটা নিয়ে আমি ভীত সন্ত্রস্ত। স্বৈরাচারী হাসিনা এবং ভারত যেই পরিমাণ ভারতের এবং আওয়ামী সন্ত্রাসী দেশে রেখে যাবে এবং যে পরিমাণ অস্ত্র ও টাকা পয়সা রেখে যাবে, তা দিয়ে কোনো সরকারকে 6 মাসের বেশি স্থিতিশীল থাকতে দিবে না, যা আমরা চোখের সামনে এখন দেখতে পাচ্ছি। এবং অবাক হওয়ার বিষয় যে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার, এই সরকারের ভিতরে কারোর সাথে কারোর কোনো সম্পর্ক নাই, কিন্তু এক এক জায়গা থেকে ধরে এনে এক একজনকে বসানো হয়েছে এবং বেশিরভাগই অথর্ব কোনো কাজের না। তারপরেও কিন্তু আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর রহমত ছাড়া আর কিছু না। সেটা হচ্ছে প্রায় 2 মাস কম 1 বছর কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার সকল প্রতিকূলতার বিরুদ্ধে কিন্তু উনি 10 মাস ধরে দেশটাকে কিন্তু এভাবে হোক সেভাবে হোক চালিয়ে নিয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ। সুতরাং আমরা এটাকে একটা পজিটিভ সাইড হিসেবে দেখি। সকাল বিকাল শুধু চিৎকার করি, এই হয়ে যাচ্ছে, এই নিয়ে যাচ্ছে, উমুক হয়ে যাচ্ছে, আর্মির হয়ে যাচ্ছে। আরে বাবা, আর্মির ভিতরে একটা প্রমোশন, পোস্টিং হচ্ছে একটা আভ্যন্তরীণ ব্যাপার। আজকাল এমন অবস্থা হয়েছে, আর্মির ভিতরে একটা ব্রিগেডিয়ার জেনারেল, একটা মেজর জেনারেলের কোথাও পোস্টিং হলে মুহূর্তের মাঝখানে সোশ্যাল মিডিয়াতে সেটা কি বলে ছড়াতে শুরু করে দেয় বাংলাদেশিরা। কারণ কি? এই যে চরিত্রটা আপনারা গঠন করছেন, এই যে 10 মাস পেরিয়ে গেল হাসিনা পালিয়ে যাওয়ার পর, এই যে একটা নতুন ধারার চরিত্র, খারাপ চরিত্র তৈরি হচ্ছে, যে নিজের ঘরের খবর নাই, নিজের চাল চুলার খবর নাই, বিএনপির কি হলো, এই এনসিপির কি হলো, তারপর সেনাবাহিনীর কার কোথায় পোস্টিং হলো, সমস্ত খবর কেন, আদার ব্যাপারে জাহাজের খবর, সমস্ত খবর কেন আপনাদেরকে রাখতে হবে? আপনার বাচ্চা ঠিক মতো স্কুলে যায় কিনা সেই খবরটা রাখেন? নাকি রসকস করে গালিগালাজ দিয়ে যারা ভিডিও বানাচ্ছে, হাসির মজার কথা বলছে, সেটা দেখে গালে হাত দিয়ে দেখে হাসছেন, হেসে সারাদিন পার করে দিয়ে রাত্রে ঘুমাতে যাচ্ছেন, দায়িত্ব শেষ? এভাবে কি সংসার টিকবে? এভাবে এক সোনার বাংলাদেশ তৈরি হবে? খালি ডক্টর মোহাম্মদ ইউনূস এসে সোনার বাংলাদেশ তৈরি করে দেবে, নিজের কোনো দায়িত্ব নাই? যারা 1400 বা 2000 যারা জীবন দিয়ে গেছে, রক্ত দিয়ে, জীবন দিয়ে দেশ স্বাধীন করে গেছে, আপনার কি নিজেদের কোনো দায়িত্ব নাই? গড্ডালিকা প্রবাহে আপনারা দিন পার করছেন। ভারতের মলম বিক্রেতারা একটা করে ভিডিও বানায় আর সেটা সাথে সাথে আমাকে শেয়ার। আমি মাঝে মাঝে বিরক্ত হয়ে ধমক করি, এসব আমার কাছে পাঠাবেন না। ছাগল পাগলের মতো এগুলো আপনারা বিশ্বাস করতে পারেন, আমি বিশ্বাস করি না। তো সেই জন্যই বলছি, ভারতের এরা কি বানালো না বানালো এইগুলো নিয়ে লাফালাফি করা বন্ধ করেন। তারপরে আমরা ডক্টর ইউনূস উনি যেই কাজে যোগ্য, আন্তর্জাতিক যোগাযোগ এবং অর্থনৈতিক সাহায্য আনা, এগুলা যেগুলাতে উনি উস্তাদ, ওনার সম্পর্ক কানেকশন কাজে লাগাচ্ছেন। কিন্তু উনি
যেই সব অথর্বকে এনে বসিয়েছেন উপদেষ্টা মণ্ডলীতে, কাজ তো পারেই না, বুঝেই না এবং কাজ করছেও না, এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে কোনো প্রস্তাব বা আলোচনা নিয়ে গেলেও কিন্তু উনি সেটা শুনছেন না, বুঝতে পারছেন না। কারণ উনি সরকারে কোনোদিন চাকরি করেন নাই, সরকারের কোনো পদে কোনোদিন ছিলেন না, এইসব অভিজ্ঞতা ওনার নাই। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী বা সিভিল প্রশাসন কিভাবে কাজ করে সেইটাও ধারণা ওনার নাই। যার ফলে সেই ধরনের কোনো সিদ্ধান্ত ওনার কাছে যখন চাইতে যাওয়া হচ্ছে উনি দিতে পারছেন না। আমি কয়েকদিন আগে একজন সিনিয়র উপদেষ্টার সাথে কথা বললাম। উনি আমাকে বললেন, দেলোয়ার কি করব বলো, আমি একটা কথা নিয়ে গেলে যে আমি তো এই জায়গায় তো আমাকে বসিয়েছেন, কোনো কাজ করতে তো আমি তো কাজ করতে পারছি না, আমাকে এড়িয়ে, আমাকে বাদ দিয়ে, আমার বিষয় আমাকে বাদ দিয়ে ফাইল চলে যাচ্ছে অন্যের কাছে, আসিফ নজরুলের কাছে, খলিলের কাছে, এদের কাছে চলে যাচ্ছে। আমি যদি এটা নিয়ে ওনাকে বলতে যাই উনি ফ্যাল করে তাকিয়ে থাকেন। অত্যন্ত দুঃখজনক। কেন? মাশাল্লাহ উনি যখন চলেন দেখলে তো মনে হয় বয়স 70-85 তো মনে হয় না। তাহলে এখানে কেন আপনি অপারগ? বাংলাদেশিরা যেসব কথা এতদিন ধরে, এত মাস ধরে বলে এসেছি, সেটা মানুষ বুঝতে পারছে যে কেন আপনি অনেক কাজে কাজ করতে পারছেন না, কারণ আপনাকে কাজ করতে দেওয়া হয় নাই। আপনি এর আগে যখন কিছু ব্যক্তি এই সরকারকে এবং জনগণকে সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে দাঁড় করিয়ে দিচ্ছিল, মারমুখী করে দিচ্ছিল, তারপরে আপনি একটা কথা বলেছেন যেটা আমি মানি, যে আপনি যেই কারণে কাজ করতে পারবেন না সেটা জনতার সামনে বলে দিবেন। ভালো কথা, করেন সেটা। কিন্তু এই যে জনতাকে সশস্ত্র বাহিনীর সামনে দাঁড় করিয়ে দেওয়ার চেষ্টা, এটা একটা দেশদ্রোহিতা। কারণ যতই আপনি বলেন না কেন যে আমি তো সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলছি না কেন, আমি তো সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলছি না, আমি তো সেনা প্রধানের বিরুদ্ধে কথা বলছি। ঘুরে ফিরে যেই সেনা প্রধান সেনাবাহিনী চালাচ্ছে তার বিরুদ্ধে যদি এমনভাবে কথা বলা, সমালোচনা করেন, সমালোচনা করার তো একটা লাইনঘাট আছে, একটা রাস্তা ধরন আছে। কারণ ওনারও তো একটা দায়িত্ব আছে, এত বড় একটা ফোর্স ওনাকে চালাতে হয়। তাও উনিও কিন্তু প্রতিকূলতার মাঝেই কিন্তু দেশ চালাচ্ছেন। ওনার বিরুদ্ধে কিন্তু অনেক ষড়যন্ত্র চলছে। যাই হোক, আমি সেদিকে যাব না। বোঝার মতো বহুত জ্ঞানী ব্যক্তিরা আছেন। আমি সেনাবাহিনীতে চাকরি করি না। যারা চাকরিতে আছেন, ইউনিফর্মে আছেন, আশা করি তারা বুঝবেন, ভালো বুঝেন। আমি আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর রাখতে চাই না। কিন্তু মূল কথায় যেটা আসছি, যে ডক্টর ইউনূস যেই কাজগুলা করছেন, এই যে ডক্টর খলিল চলে যাচ্ছে সিঙ্গাপুরে, যেখানে সেনাপ্রধানকে সাথে নিয়ে যাওয়া উচিত ছিল, একসাথে চলা উচিত ছিল, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা উচিত ছিল, তা না করে সেনাপ্রধানকে এড়িয়ে উনি চলে যাচ্ছেন একা সিঙ্গাপুরের সম্মেলনে। এদিক দিয়ে দেখলাম আবার বিডার চেয়ারম্যান আশিক চলে গেছে টার্কিতে অস্ত্রের কারখানা পরিদর্শন করতে। মানে সমস্যাটা কোথায়? আশিক কি বুঝে অস্ত্রের কারখানার, গোলাবারুদের, অস্ত্রের? বাংলাদেশে কোন অস্ত্রের কোন কারখানাটার জন্য করতে হবে ইনভেস্টমেন্ট তো হচ্ছে পরের কথা। কিসের জন্য ইনভেস্টমেন্টটা লাগবে সেটা তো আগে নির্ধারণ করতে হবে। সেটা নির্ধারণ করার জন্য যারা সেই কাজে জ্ঞানী, যাদের অভিজ্ঞতা আছে, তাদের পরামর্শ ছাড়া আশিক কি করে অস্ত্র কারখানা, সমরাস্ত্র কারখানা ভিজিটে চলে যায় টার্কিতে? এগুলা কি সরাসরি সশস্ত্র বাহিনীকে উস্কানি দেওয়া হচ্ছে না? এগুলো হচ্ছে মূর্খতা। এই যে বহু মানুষ ৫-৬ বছর আগে বসে যেসব সাংবাদিকদের সাথে আমি বসে ভিডিও, আমার সাক্ষাৎকার নিত, তারা পর্যন্ত একসময় বলেছে যে দেলোয়ার ভাই আপনাকে তো একটা প্ল্যাটফর্ম নিয়ে থাকতে হবে। আমি বললাম প্ল্যাটফর্ম মানে? বলে এই যে মনে করেন আওয়ামী লীগ অথবা বিএনপি একটা সাইড নিয়ে থাকতে হবে। আমি বললাম আমি তো রাজনীতি করি না, আমার কোনো সাইড নিয়ে থাকার দরকার নাই, কারো তেল মেরে চলার দরকার নাই। তখন কিন্তু নামি দামি সাংবাদিকরা 2-3 জন আমার বিরুদ্ধে চলে গিয়েছিল, যাদেরকে আপনারা এক নামে সারা বাংলাদেশের সবাই চিনেন। আমি কিন্তু নিজের জায়গায় স্থির ছিলাম, কারণ আমি 2 দিন পরে পরে রং বদলাই না। আমার সবার আগে হচ্ছে বাংলাদেশ। বিএনপিকে ঝাড়তে হলে ঝাড়বো, আওয়ামী লীগকে ঝাড়তে হয়েছে, 16 বছর ঝেড়েছি, হাসিনার পতনের জন্য চেষ্টা করেছে, আলহামদুলিল্লাহ সফল হয়েছে। এখন মিশন থাকতে হবে, প্রতিটা কাজের মাঝখানে মিশন থাকতে হবে। প্রতিদিন ভিডিও করার, আমি ইউটিউবার না, প্রতিদিন ভিডিও করার সময়ও নাই, কারণ আমার হারাম ইনকাম নাই, আমার কাজ করে ব্যবসা করে হালাল রোজগার করে খেতে হয়। প্রতিদিনের একটা আলতু ফালতু নিউজ এসে বাংলাদেশিদেরকে বিভ্রান্ত করতে চাই না,
মিথ্যা কথা বলে বিভ্রান্ত করতে চাই না। এই জিনিসগুলো আমাদের সবার পরিহার করা উচিত। আর এই যে আপনাদের বাংলাদেশে এখন যে জিনিসটা হচ্ছে দেখেন, বিএনপির বৃদ্ধ বয়স্ক নেতাদের সমালোচনা করার পরে কিন্তু লাইনে আসছে। আজকে আমি সালাউদ্দিনের, বিএনপির এক সময়ের মন্ত্রী সালাউদ্দিনের বক্তব্য শুনছিলাম, যেখানে সকল রাজনৈতিক দলকে ডাকা হয়েছিল। সেখানে আমি সালাউদ্দিনের বক্তব্য শুনে আমার শ্রদ্ধা বোধ জেগেছে। এই ব্যবহারটা তো আগে করা উচিত ছিল। আপনারা তো মন্ত্রী ছিলেন, শুধু মন্ত্রী না, এই সালাউদ্দিনের সাথে আমার প্রথম পরিচয় আমি যখন 11 পদাতিক ডিভিশনের বা উত্তরবঙ্গের এরিয়া কমান্ডারের এডিসি ছিলাম, তখন সালাউদ্দিন ছিলেন বগুড়ার ডিসির এডিসি, আমি ছিলাম জেনারেলের এডিসি আর উনি ছিলেন ডিসির এডিসি। তখন বেগম জিয়া গিয়েছিলেন বগুড়া ভ্রমণে। তখন সেই আমার জেনারেল এবং বেগম জিয়া ওনারা একটা মিটিং করছিলেন, বারান্দায় সালাউদ্দিন আর আমি দাঁড়িয়ে একসাথে কথা বলছিলাম। সালাউদ্দিন আমাকে অত্যন্ত ভদ্রভাবে সুন্দর করে বলছিলেন, সমস্ত ক্ষমতা তো আপনাদের হাতে। তো যাই হোক, এরপরে আমি তো একসময় সম্মানের স্বেচ্ছায় আর্মি ছেড়ে আমি আমেরিকা চলে গেলাম। আমেরিকা থেকে 5, 6, 7 বছর পরে ফিরে এসে দেখি সালাউদ্দিন মিনিস্টার হয়ে গেছে। যাই হোক, তারপরে তো অনেক বাকি সব ঘটনা আপনারা জানেন, কিভাবে ভারতে নিয়ে যাওয়া হলো ইত্যাদি ইত্যাদি, আমি সব জায়গায় যাব না। কিন্তু এসেই যে উনি উল্টাপাল্টা কথাবার্তাগুলো বলে নিজেকে বিতর্কিত করলেন, বিএনপিকে বিতর্কিত করলেন, আপনি সমালোচনা সৃষ্টি করলেন কেন? ওয়াই? এই যে আপনি প্রধান উপদেষ্টার সাথে সামনে গিয়ে কত সুন্দর করে গুছিয়ে অত্যন্ত ম্যাচিওর ভাবে আপনি কথাগুলো বললেন, আপনারা বিএনপি নেতারা এইভাবে কথা বললে, এইভাবে কাজ করলে, নীতিতে অটল থেকে সকালে এক কথা বিকালে আরেক কথা না বলে, এবং গতকালকে যে কথা বলে তারপরের মুহূর্তেই আবার সেই তোতা পাখির মতো ভারতের তোতা পাখি না হয়ে যদি দেশের তোতা পাখি হন, জনগণের তোতা পাখি হন, বাংলাদেশের গণতন্ত্রের তোতা পাখি হন, তাহলে তো বাংলাদেশের মানুষের ভালোবাসা এবং শ্রদ্ধা পাবেন। আপনাদের এই বয়সে এই জিনিসগুলো বোঝেন না কেন? আপনারা কেন ভারতের সুরে কথা বলেন? কেন এমন কথা বলবেন এবং কেন এমন কাজ করবেন যা ভারতের স্বার্থে যায় এবং বাংলাদেশের বিরুদ্ধে যায়? সুতরাং আমি আরো কয়েকটা আগে লাইভে বলেছিলাম, নির্বাচন হতে যতটুকু সময় লাগে সেটা হচ্ছে বিএনপির জন্য ব্লেসিং ইন ডিসগাইজ। সেটা হচ্ছে বিএনপির জন্য একটা আল্লাহর রহমত, একটা আশীর্বাদ। কারণ কি, এই যে 16 বছরে রাজনীতিবিহীন থেকে এবং রাজনীতির চর্চার বাইরে থেকে যেই মরিচা পড়ে গেছে, এই সময়টা কাজে লাগান মরিচাটা সারাতে, শরীরে চকচক করতে, নিজের ব্রেইনটাকে, নিজের কর্মক্ষমতাকে চকচক করতে, ধারালো করতে, সেটাকে কাজে লাগান। আপনারা চাঁদাবাজি যারা করছে তাদেরকে বহিষ্কার করে দিয়ে, শক্ত হাতে দমন করে সারা বাংলাদেশে ছড়িয়ে যান। শহীদ জিয়া রহমানের মতো বাংলাদেশের গ্রামে গঞ্জে সেই উন্নয়ন হাতে যতটুকু ক্ষমতাই আছে সদল বলে আপনারা নেমে যান। সারা বাংলাদেশের যার যার এলাকায় মানুষের কি সমস্যা, মানুষদেরকে নিরাপত্তা দেন, মানুষ যেন শান্তিতে ঘুমাতে পারে। যখন মানুষ দেখবেন, বাহ, বিএনপি তো হঠাৎ করে চরিত্র বদলে গেল, এখন তো আমার এলাকায় গ্রামে গ্রামে চাঁদাবাজি বন্ধ হয়ে গেছে, আমরা তো একটু শান্তিতে ঘুমাতে পারছি, তাহলে বিশ্বাস করেন চোখ বন্ধ করে আপনার এলাকার মানুষ কিন্তু ভোটটা আপনাকে দিয়ে আসবে। আর যদি আমার কথা শুনে এখনো চরিত্র পরিবর্তন না করেন, যদি মনে করেন আপনারাই ক্ষমতায় আসবেন, আমি আগেও ব্যাখ্যা করেছি, হাসিনার মতো বন্দুক ধরে গুম খুন করে যেই 16 বছর মস্করা করেছে, ভোটের মস্করা করেছে, বাংলাদেশের জনগণ কিন্তু সেই ভোটের মস্করা আর সহ্য করবে না। কারণ জীবন দিতে শিখে গেছে, রক্ত দিতে শিখে গেছে, হাসতে হাসতে হাত খুলে বুক খুলে বুলেট নিতে শিখে গেছে এই বাংলাদেশিরা। যদি ডক্টর মোহাম্মদ ইউনূসও যদি ভোটের মস্করা করার চেষ্টা করে, তাহলে সেটাও তার বিরুদ্ধে যাবে। বিএনপিও যদি করার চেষ্টা করে, সেটা বিএনপির বিরুদ্ধেও যাবে। এবং একই কথা আমি এনসিপির তোমাদের উদ্দেশ্যে বলবো, নাহিদ, শুরু থেকে প্রমাণ করো, মুখে যেই কথা বলছো তোমরা কাজেও তাই। আদারওয়াইজ তোমরাও কিন্তু, ওনারা তো বুড়া বয়সে সম্মান হারাচ্ছে বা হারিয়েছে, তোমরা কিন্তু জোয়ান বয়সী সম্মান হারিয়ে ফেলবে। মনে রেখো,
তুমি পুলিশের লাঠির বাড়ি খেয়েছো, ছবি মনে আছে। আমার যতদিন বেঁচে থাকবো আমার মনে থাকবে। আমি তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে ছোট করব না, কিন্তু যারা জীবন দিয়েছে তাদের কারণেই কিন্তু তোমরা আজকে এই জায়গায় আসতে পেরেছো। শুধু তোমাদের কারণে না, তাদের জীবনের মূল্যের বিনিময়ে কিন্তু আজকে সারা বাংলাদেশ মুক্ত হয়েছে। এবং তোমরাও যারা রাজনৈতিক দল গঠন করেছো এবং যারা স্বপ্ন দেখছো, তাদের কারণেই কিন্তু স্বপ্নগুলো দেখতে পারছো। তাই মনে রাখবে, আজকে মুখে যেই কথা বলবে, কাজে সেই সততার প্রমাণ দেখাবে। তোমরা বলছো সরকারের ভিতরের কারোর সাথে তোমাদের উঠা বসা নাই, কিন্তু আবার একই সাথে ভিডিওতে দেখা যাচ্ছে আসিফের সাথে তোমাদের গোপন বৈঠক। হোয়াই? শোনো, শুরুতেই যদি ফোটা হয়ে যায়, হাসিনার নৌকা ডুবতে কিন্তু 16 বছর লেগেছে, তোমাদের নৌকা কিন্তু পানিতে ভাসার আগেই ডুবে যাবে। তাই যদি মনে করো, যেমন আমি তোমাদের তো আজকাল কথা বলারও সময় হয় না, তোমরা তো অনেক সব বুঝো, তোমরা তো চ্যাম্পিয়ন হয়ে গেছো, তো মনে রেখো, তোমরা রাস্তায় নামার বহু আগে থেকে কিন্তু এই হাসিনার গদি নড়িয়েছি। এটা কিন্তু একদিনে তোমার রাস্তায় নেমে কিন্তু হয়ে যায়নি। তো যাদের কথা বিশ্বাসযোগ্য মনে হয়, যাদেরকে মনে হয় এই লোকটা দেশের জন্য কথা বলে, সবার স্বার্থের জন্য কথা বলে, দেশের স্বার্থে কথা বলে, তাদের কথাগুলো মূল্যায়ন করার চেষ্টা করো। তাহলে আশা করি ভবিষ্যতে আলো দেখতে পারবে। আমি আজকে আর ভিডিও লম্বা করতে চাই না, শুধু সর্বশেষে আরেকটা কথা আমি এই সরকারকে স্মরণ করিয়ে দিতে চাই। এই লাইভ শুরু করার আগে আমি 2 জন উপদেষ্টাকে আমি জানিয়েছি যে কেন ভারতের রয়ের প্রধান রাজেশ অগ্নিহোত্রীকে এতবার বলার পরেও, কম করে হলেও 16-17 বার আমি লাইভে বলেছি একে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হোক ঘাট ধাক্কা দিয়ে। 2016 সালে পাকিস্তানকে বিতাড়িত করেছে, এখন বাংলাদেশ থেকে এখনো কেন করা হচ্ছে না? তারপর প্রফেসর ইউনূস সরকার ঘুমাচ্ছে। ঘরের ভিতরে, বাংলাদেশের ভিতরে বসে কালবেলার সন্তোষ শর্মা এবং তার পুরা টিম নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে দিনরাত ষড়যন্ত্র করে যাচ্ছে। তারপরেও রাজেশ অগ্নিহোত্রীকে বাংলাদেশ থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করা হচ্ছে না। ব্যর্থতা। প্রফেসর ইউনূস কিন্তু ধাক্কাতে 10 মাস এসেছে। প্রফেসর ইউনূস ওনার যে কৃতিত্ব এবং ওনার যে ব্যাকগ্রাউন্ড এবং আন্তর্জাতিক ব্যাকগ্রাউন্ড নিয়ে এবং সফলতার গল্প নিয়ে উনি নেমেছিলেন, অনেক কারণেই কিন্তু তা ম্লান হয়ে গেছে। যেই আশা আমি আগে দেখছিলাম তা অনেক কিন্তু ম্লান হয়ে গেছে। আমি কিন্তু বলছি না যে পুরোটাই নিভে গেছে, না, অনেকটাই ম্লান হয়ে গেছে। আপনারা এই মেজর সিনহা হত্যার রায় হলো, দ্রুত এটা কার্যকরী করতে হবে। এবং আমি জানি এত বিচার একসাথে সব হয়ে যাবে না, আপনারা সমস্ত সংস্কার করতে পারবেন না, সম্ভব না। আপনারা সংস্কার প্রক্রিয়া শুরু করে যান, ইনশাল্লাহ তা জনগণ বাকি যেই সরকারই আসবে পরবর্তীতে নির্বাচনের মাধ্যমে, জনগণ তাদেরকে ধাক্কাতে তাদেরকে মানে চালাবে। আপনি কমসে কম বাংলাদেশের যে মূল সমস্যাগুলা সেগুলো ঠিক করে যান। তার মাঝখানে একটা হচ্ছে বাংলাদেশ থেকে সকল ভারতীয় বিদায় করুন, বিশেষ করে বাংলাদেশের প্রশাসনে, সামরিক বাহিনীতে এবং ভারতের রয়ের যেসব প্রধান আছে, যার নাম বললাম রাজেশ অগ্নিহোত্রী, এদেরকে বিদায় করুন। বিদায় করে এমন একটা পরিবেশ তৈরি করে যান যে বাংলাদেশে ষড়যন্ত্রের নাটক যেন সকাল বিকালে জনগণকে আনা দেখতে হয়। আমি ইতিমধ্যে অনেক সময় হয়ে গেছে, যদি কারোর প্রশ্ন থাকে, আপনারা গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকলে করতে পারেন। জি, আমি আপনার কথা পড়েছি এবং আমি আপনার কথাকে উড়িয়ে দিতে পারবো না, কারণ আমি যদি বলি কথাটা সত্য নয় তাহলে আমিও মিথ্যা কথা বলে ফেলবো। আমি জানি, এবং আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেছেন তারা সবাই জানেন আমিও কিন্তু কম বলি নাই। এই জন্য কিন্তু আমার বিরুদ্ধে পিএনজি উঠতে আবার পিএনজিকে আবার প্রয়োগ করেছে, মানে সেনানিবাসে প্রবেশের যে নিষেধাজ্ঞা সেটা উঠানোর চেষ্টা শুরু করা হয়েছিল। আমি হাসনাতের সাথে ওনার সাক্ষাতের যে ভিডিও করেছিলাম, তারপরে আমাকে ওইটা আবার বাতিল করে দিয়ে আমার উপর নিষেধাজ্ঞা আবার প্রয়োগ করেছে। বাংলাদেশের বড় বড় চোর, বদমাশ এবং ক্রিমিনাল খুনিদেরকে
তাদের নিষেধাজ্ঞা তুলে দিয়েছে। কিন্তু আমার না নিষেধাজ্ঞা দিয়ে করেছে কি, আমার যে হালাল টাকায় 5 কাঠা একটা জমি, ওই জমিটা পর্যন্ত আটকে রেখে দিয়েছে, যেটা বেআইনি। ওইটা সেনানিবাসের জমি না, ওইটা একটা সমিতির জমি, সেটা পর্যন্ত আটকে রেখে দিয়েছে। কিন্তু এখনো পর্যন্ত কিন্তু আমি বলি নাই যে আমার জমি ফেরত দাও, কারণ আল্লাহ রিজেকের মালিক, আল্লাহ সবকিছু দেখছেন। তো আমরা একদিকে নামাজ পড়বো, হজ ওমরা করতে যাব, আরেকদিকে মুনাফিকি করব। মুনাফিকির চরিত্র নিয়ে আল্লাহ কি কার কি কবুল হয় সেটা আল্লাহই ভালো জানেন। আর কারোর কোনো প্রশ্ন? আচ্ছা, আপনারা যারা সেনা প্রধানকে বা একই প্রশ্ন বারবার করে তো লাভ নেই। যদি অন্য কোনো প্রশ্ন থাকে জানার, গুরুত্বপূর্ণ কিছু জানার, সেটা আমাকে জিজ্ঞেস করতে পারেন। কারণ আপনাদের সামনে আমি চাপাবাজি করার লোক না, আমি প্রতিদিন ইউটিউব বানাই না, ভিডিও করি না, আমার জনপ্রিয়তা দরকার নাই, আমার মিলিয়ন্স অ্যান্ড মিলিয়ন্স অফ ফলোয়ার দরকার নাই। আমার কি বলে 4 মিলিয়ন কি বলে মূর্খ অনুসারীর পরিবর্তে আমার 10 জন বুদ্ধিমান অনুসারী থাকলে আমার জন্য সেটাই উত্তম। কারণ যে হাসবে, যা বলবো তা নিয়ে হাসবে, মস্করা করবে, অশ্লীল ভাষা ব্যবহার করবে যারা করে, এবং কিছু মজা করে মস্করা করে আঞ্চলিক ভাষায় কথা বললো, এইভাবে তো একটা দেশ চলে না, এইভাবে তো একটা দেশ চলতে পারে না। যে প্রতিদিনই নিউজ হবে আর প্রত্যেকটাই নিউজ হবে আর সবাইকে নেমে ঠ্যাং টানাটানি। আরে ভাই, একটা জিনিসটা গুরুত্বপূর্ণ বিষয়কে নিয়ে ফোকাস করেন। দেশের অবস্থা খুব খারাপ, আমাদের বিমান বাহিনীর অবস্থা খুব খারাপ। বিমান বাহিনীর এতটাই খুব অবস্থা খারাপ যে লক্কর ঝক্কর। আমরা চোখের সামনে দেখলাম পাকিস্তান আর ভারতের যেই সীমান্তে যেই যুদ্ধ, পাকিস্তানের কাছে চীনের শক্তিশালী বিমানগুলো থাকার কারণে এবং তাদের সেই শক্তি থাকার কারণে কিন্তু আল্লাহর রহমতে ভারতকে পাকিস্তান লাথি মেরে ওদেরকে হারিয়ে দিয়েছে। সেখানে আমাদের বর্ডারের কাছে এসে এখন তারা আমাদের চিকেন নেক নিয়ে তারা বলছে আমরা নাকি বিমানবন্দর, লালমনিরহাট বিমানবন্দর রেনোভেট করা হচ্ছে, এবং তারাই এটা নিয়ে লাফালাফি করছে, তারাই এটা নিয়ে প্রপাগান্ডা করছে, প্রপাগান্ডা করে তারাই আবার মহড়ার, সামরিক মহড়ার ব্যবস্থা করছে। আর আমরা কি করছি? আমরা ঘরে, নিজের ঘরের ভিতরে বসে একজন আরেকজনের পা ধরে টানছি, একজন আরেকজনকে কামড়াচ্ছি। কি দুর্ভাগা জাতি আমরা! অথচ বিমান বাহিনীর লক্কর ঝুক্কর অবস্থা, ভাঙাচোর অবস্থা, ঠিক মতো একটা যুদ্ধ করার মতো সঠিক কয়েকটা শক্তিশালী বিমানও নাই। অথচ এই বিমান বাহিনী প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে বিমান কেনার জন্য টাকা চেয়েছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস না করেছে, বলেছে টাকা নাই। অথচ আমি চোখের সামনে দেখছি আসিফ মাহমুদ, কিন্তু আসিফ মাহমুদ কেমন জায়গায় বসানো হয়েছে? এলজিআরডি মন্ত্রী, মানে গ্রামে গঞ্জে উন্নয়নের নামে কিন্তু অনেক টাকা পয়সায় বেরিয়ে যাচ্ছে, কিন্তু একটা রাষ্ট্রীয় নিরাপত্তা সার্বভৌমত্বের জন্য বিমান বাহিনীর বিমান কেনার জন্য টাকা নাই কেন? যদি গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকে করতে পারেন। পুশি নিয়ে সোজা কথা আমি আগেও বলেছি, পুশি নিয়ে আমাদের বিজিবিকে সচেতন থাকতে হবে। এখানে একটা পর্যায়ে আছে যে আমরা রোহিঙ্গার জন্য মায়া দয়া করে, সেই মায়া দয়া কিন্তু এখন আমাদের কাঁধের উপর একটা বোঝা হয়ে দাঁড়িয়েছে। তারা আরো এই বাংলাদেশের ভিতরে থেকে আরো কি বলে আরো নতুন নতুন কেন জন্ম হচ্ছে, বাংলাদেশের উপর আরো বোঝা বাড়ছে। পুশিন যেখানে করছে, আমাদেরকে গ্রামবাসীর সহকারে, যেহেতু আমি বিভিন্ন জায়গায় দেখছি বাংলাদেশের গ্রামবাসীরা হাসিনা চলে যাওয়ার পরে তারাও তাদের দেশপ্রেমেও তারা এখন প্রকাশ করতে পারছে, তারা সীমান্তে অতন্দ্র প্রহরী হয়ে দাঁড়িয়েছে গ্রামবাসীরা। এইভাবেই বিভিন্ন সীমান্ত এলাকায় গ্রামবাসী সহকারে বিজেপিকে আরো সচেতন থাকতে হবে। পুশিং করলে তাদেরকে কি বলে নোম্যান্স ল্যান্ডে পাঠিয়ে দিতে হবে, বাংলাদেশের ভিতরে ঢুকতে দেওয়া যাবে না, সহজ কথা। এবং ভারত যদি গুলি ছুড়ে, ভারত একটা বুলেট ছুড়লে আমাদেরকে 10টা বুলেট ছুটতে হবে। আর ভারত যদি একটা ভারতীয় পুশিং করে, বাংলাদেশ থেকে 10টা ইন্ডিয়ান ঘাটটা ধরে আমাদেরকে পুশিং করতে হবে। সহজ সমাধান, সিম্পল সলিউশন। নির্বাচন কবে হবে বলে মনে করেন? আচ্ছা দেখেন, আমি কি মনে করি না করি তাতে কিছু আসে যায় না, সরকারেরও কিছু আসে যায় না, দেশেরও কিছু আসে যায় না। আমি এমন ভাব করতে চাই না যে আমি কি হনু যেন আমার মুখের কথা কিছু একটা হয়ে যাবে। বাট আলহামদুলিল্লাহ, যেই চেষ্টা এত বছর করেছি আল্লাহ দয়া করে, আমি ইয়াং জেনারেশনকে এবং বাংলাদেশের মানুষকে সচেতন করার জন্য, যেটার জন্য এত বছর পরিশ্রম করেছি, নিজেকে বিপদে ফেলে, নিজের পরিবারকে বিপদে ফেলে,
সেটা আল্লাহ দয়া করে সফল করেছেন। সুতরাং যারা শোনেন এবং কাজ করবেন তারা উপকৃত হবেন ইনশাল্লাহ। আমি নির্বাচন নিয়ে মনে করি, যেটা প্রথম মনে করেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস বোধহয় 5 বছর থাকলে অনেক কিছু সোনার বাংলাদেশ হয়ে যাবে, বাট এখন যা দেখছি বিষয়টা ডক্টর মোহাম্মদ ইউনূস না, বিষয়টা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের যেই উপদেষ্টা সরকার অত্যন্ত দুর্বল, ভেরি ফ্র্যাজাইল, খুবই ভঙ্গুর এবং কোনো কাজের না। এই যে দেখেন বাংলাদেশের, ভারতের টিভি আমার জানা মতে, একটা আওয়াজ দিবেন যদি আমি যেহেতু বাইরে থাকি আমি জানি না, বাংলাদেশে থাকতেও জীবনে ভারতীয় কোনো চ্যানেল দেখি নাই। ভারতীয় চ্যানেল দূরের কথা, আমি হিন্দি চ্যানেল দেখি না, হিন্দি মুভি পর্যন্ত আমি দেখি না। সুতরাং এবং আমি ভারতীয় কোনো প্রোডাক্ট গত 20 বছর 25 বছর আমার বাসায় ভারতীয় কোনো প্রোডাক্ট আমি কিনি না। কেউ জানাবেন, আচ্ছা বাংলাদেশে কি এখনো ভারতীয় টিভি চলে, চ্যানেল চলে? আমাকে কেউ জানাবেন কেউ? আমি এখনো কারো উত্তর পাইনি যে বাংলাদেশে এখনো ভারতীয় চ্যানেল চলে কিনা। যদি বাংলাদেশে ভারতীয় চ্যানেল এখনো চলে, আচ্ছা একজন বলেছেন হ্যাঁ চলে, এটা অত্যন্ত পরিতাপের এবং লজ্জাজনক বিষয়। ডক্টর মোহাম্মদ ইউনূসকে জনতার সামনে এসে ওনার কাছে ওনার ক্ষমা চাওয়া উচিত, যে এই যে উনি এই তথ্য উপদেষ্টা বানিয়েছে এই কি বলে মাহফুজ, তারপরে আরেক এই নাট্যকার চিত্রকার যার স্ত্রী তিশা ফজিলাতুন্নেসা অভিনয় করেছে, সে ওই প্রোটেকশনে আছে, সরকারের প্রোটেকশনেই আছে হাসিনার সাথে এত গা ঘেঁষাঘেঁষির পরেও। আর আরেকটা মেয়েকে দেখলাম গ্রেফতার করে তাকে হয়রানি করা হলো। এই যে ডাবল স্ট্যান্ডার্ড যেটা পশ্চিমেরা করে সেটা বাংলাদেশে চলে আসছে। ডাবল স্ট্যান্ডার্ডটা খুব খারাপ, এই সরকার সেটা কিন্তু সেট করে দিল ডাবল স্ট্যান্ডার্ডটা। তো মানে দুইজনের জন্য দুই আইন, যে একটা মেয়েকে শেখ হাসিনার অভিনয় করার জন্য কি বলে রূপে অভিনয় করার, সিনেমা অভিনয় করার জন্য গ্রেফতার করা হয়, আরেকজনকে ছাড় দেওয়া হয়, এটা হচ্ছে ডাবল স্ট্যান্ডার্ড। আর তারই স্বামী হচ্ছে সরকার উপদেষ্টা, তার তো ক্ষমা চাওয়া উচিত। কেন বাংলাদেশে এখনো ভারতীয় টিভি চলছে, চ্যানেল চলছে? আচ্ছা নির্বাচন, তো এই সরকার 5 বছরই সরকার চলার মতো অবস্থা নাই আলটিমেটলি। এই সবচেয়ে বড় কথা, 5 বছর কে চালাবে? আমি আমি এই বয়সে আল্লাহর রহমতে আমি নৌরে ফিরে আল্লাহ দয়া করে দৌড়াই, 4-5 কিলোমিটার দৌড়াই, এক্সারসাইজ করি। তারপরে আমি মনে করি আগামীকালকের এই পরের মুহূর্তের এই লাইভে মরে যাব কিনা তার কোনো ঠিক নাই। এই পরের মুহূর্তের কোনো ভরসা নেই জীবনের। সেখানে প্রফেসর মোহাম্মদ ইউনূসের বয়স 85, আপনারা কি মনে করেন? এই গ্যারান্টি কে দিল যে উনি আর 5 বছর 100 বছর কি বলবো 90 বছর 90-95 বছর পর উনি বাঁচবেন? এইসব ভ্রান্ত ধারণা, উদ্ভট ধারণা থেকে আমাদেরকে বেরিয়ে এসে আমাদেরকে প্র্যাকটিক্যাল হতে হবে। কারণ কালকে যদি ওনার একটা কিছু হয়ে যায়, যেইভাবে ওনাকে আমরা মনে করে ধরে বসেছি উনি একমাত্র স্তম্ভ বাংলাদেশ বাঁচানোর, এই যে ওনার উপর নির্ভরশীল হয়ে 100% নির্ভরশীল হয়ে আমরা যেইভাবে চলতে শুরু করছি, বাংলাদেশ ধসে যাবে। ওনার যদি কালকে একটা কিছু হয় বা ভারত যদি কিছু একটা করে দেয়, তাহলে কিন্তু এমন অবস্থা হবে যে দিশেহারা হবে। এই যে নট্টাঙ্কি উপদেষ্টা মন্ডলী বসিয়েছে, তারপরে এনজিও উপদেষ্টা মন্ডলী কি বলে আলতা পালিশ মেখে গিয়ে ভাষণ দেয়, তারপরে আপনার এগুলা কি বলবো, এগুলার কাজ করার কোনো ক্ষমতা নাই, না আছে কিছু। কোত্থেকে নিয়ে আসছে আরেক ডক্টর খলিলকে। আরে বাবারে, সবকিছুই যদি ভালো মানুষ হলেই যদি আর সবকিছু সার্টিফিকেট থাকলে যদি সবাইকে দিয়ে সব কাজ হতো, তাহলে তো সহজ সলিউশন হতো। একটা এমন কিছু লোককে বসাতে হবে যেটার এখনো পর্যন্ত আমরা দেখি নাই যে একটা সঠিক লোককে কোথাও বসানো হয়েছে। কোথাও সঠিক লোক নাই, শুধুমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূসের জায়গাটা ছাড়া আর একটা লোকের জায়গায় সঠিক লোক নাই। সুতরাং ইতিমধ্যে আমি দেখছি যে এই সরকার আস্তে আস্তে ভেঙে ভেঙে পড়ছে চতুর্দিক দিয়ে। একই শেষ কথা লম্বা না করে, ডক্টর ইউনূসের উপর ভিত্তি করে যদি কোনো দেশ একক ব্যক্তির উপর ভিত্তি করে কোনো দেশ আগামীর পরিকল্পনা করতে পারে না। সুতরাং নির্বাচন আমি বলছি না ডিসেম্বরেই দিতে হবে। আমি যেহেতু কোনো রাজনৈতিক দল করি না, আমার কোনো স্বার্থ নাই। একটা সব দলের সাথে আলোচনা করে, যেহেতু গত 16 বছর বিএনপি নির্বাচন চাওয়া তো দূরের কথা, মির্জা ফখরুল ইসলাম
2018 নির্বাচনে ঠাকুরগাঁয়ে ওনার নিজের এলাকায় সকাল 10টার সময় উনি মিডিয়াকে জবাব দিয়েছেন, মিডিয়াকে বলেছে নির্বাচন যেভাবে হচ্ছে তাতে আমি সন্তুষ্ট। এগুলো ভুলে যায়নি, সব মনে আছে। সুতরাং আওয়ামী লীগের সাথে কিভাবে ওই রুমিন ফারহানা টারহানা কারা যেন আছে, এরা কিভাবে আওয়ামী লীগের আমলেও এমপি হয়ে থেকেছে, সকল সুবিধা নিয়েছে, এগুলো জনগণের মনে আছে। সো আই হ্যাভ সিন ইট অল। এগুলা বলতে চাই না, কথা লম্বা হবে। সুতরাং বিএনপি কি বললো না বললো, হ্যাঁ একেবারে উড়িয়ে দেওয়া যাবে না। বিএনপি কি বলছে সেটাকে গণায় নিতে হবে, অন্যান্য রাজনৈতিক কি দল কি বলছে সেটাকেও গণায় নিতে হবে। এই নির্বাচনকে দীর্ঘায়িত যেমন করা যাবে না, আবার যে ডিসেম্বরের মধ্যেই করে ফেলতে হবে, হুমকি ধামকি দেওয়া, এগুলো হচ্ছে এসব হচ্ছে তুচ্ছ তাচ্ছিল্য করা, এটাও আমি কখনো সমর্থন করি না। সুতরাং 10 মাস মাত্র গেছে, সরকারকে একটা সুন্দর সময়ের মাঝখানে নির্বাচন করতে হলেও এই যে নির্বাচন কমিশন করেছে, এই নির্বাচন কমিশনের মাঝখানে আমি দুর্বলতা দেখছি অনেক। যদু মধু কদু যারাই আসছে তাদেরকেই তারা রেজিস্ট্রেশন করে দিচ্ছে। আমি দেখছি আসছে অনেকেই আসছে ওই ভারতের বিজেপির দলের মতো কি বলে আদর্শ নিয়ে, এবং একই কালারে সবকিছু নিয়ে তাদের নামেই এরকম দলও নিবন্ধনের জন্য আসছে, তারাও হয়তোবা নিবন্ধন পেয়ে যাচ্ছে। মানে একটা যোগ হয়ে গেছে এখন বাংলাদেশে, যদু মধু কদু সবাই রাজনৈতিক দল করে বসছে। মানে এগুলো একটা ফাজলামি হচ্ছে দেশটাকে নিয়ে। তো যাই হোক, আমি ইনশাল্লাহ খুব শীঘ্রই দেশে আসব। আমি যেটা বলেছি যে আমার নিজেরও কিছু কাজ ছিল, কারণ আমি এখানে একটা ব্যবসা করছি। আমার তো ওই যে বলেছি হারাম টাকা নাই। আমি যদি বাংলাদেশের সব ছেড়ে দিয়ে চলে যাই, আমার এখানে আমার খাওয়া পড়ার পয়সাও থাকবে না এখানে। সো আমাকে পরিশ্রম করতে হয়। আমাকে এখানে অনেক সময় রাত জেগে, এই যে আপনাদের ভিডিও করছি তার আগ মুহূর্তে পর্যন্ত আমি কাজ করছিলাম রাত জেগে। তো আমার এখন রাত বেজে গেছে প্রায় 1:45। আমি ভিডিও শুরু করার আগ পর্যন্ত কিন্তু কাজ করেছি। এখানে কষ্ট করতে হয়, কোনো এখানে হারাম পয়সা ইনকামের সুযোগ নাই। যারা বাংলাদেশ থেকে হাসিনার আমলে এবং পরেও যারা টাকা নিয়ে আসছে তারা ফুর্তিতে আছে, তাদের কিছু না করলেও চলে। আচ্ছা, জামাতকে এত ভয় পায় কেন বিএনপি? আচ্ছা, আমি বলেছি জামাতকে এত ভয় পায় কেন বিএনপি। আচ্ছা দেখেন, বিএনপির কিন্তু কাউকে ভয় পাওয়ার কথা না। বিএনপির শত্রু বিএনপি নিজেই, বিএনপির শত্রু বিএনপি নিজেই। 16 বছর পরে একটা সুযোগ এসেছিল বিএনপিকে দেখানো যে আমরা মুক্ত হয়েছি, ছাত্রদেরকে ধন্যবাদ দিয়ে। হ্যাঁ, আমরাও কষ্ট করেছি, ভুগেছি, এবং আমরা আন্দোলনের সাথে তোমাদের সাথে শরিক হয়েছিলাম, কিন্তু তোমরা যেভাবে রক্ত দিয়েছ তোমাদেরকে অনেক ধন্যবাদ। এবং একসাথে বিএনপি কথায় না বড় হয়ে কাজে বড় হতো, যেটা বলেছিলাম শহীদ জিয়াকে অনুসরণ করে, যে অ্যাটলিস্ট খাল কাটা শুরু না হোক। বর্তমান জামানায় যেই কাজটা প্রতিটা গ্রামগঞ্জে প্রয়োজন, বাংলাদেশ হচ্ছে নিরাপত্তাহীনতায় ভুগছে বাংলাদেশের প্রতিটা মানুষ, শহরে গ্রামে গঞ্জে। সেই জায়গায় বিএনপি যদি সারা বাংলাদেশের প্রতিটা গ্রামে গঞ্জের দায়িত্ব নেয় যে আমার গ্রামে কোনো চাঁদাবাজি, আমার শহরে কোনো চাঁদাবাজি আমি হতে দিব না, বিএনপির আর কিচ্ছু করা লাগবে না, বিএনপিকে মানুষ ভোট দিবে। আর জামাত, আমি আগেও বলেছি জামাতকে যদি খালি মাঠ ছেড়ে দেওয়া হয়, জামাতকে যদি বিএনপি ভয় নিজেরা কি কারণে করে আমি জানি না, বাট জামাত সে আগের জামাত কিন্তু আর নাই। আমি ব্যাখ্যা করেছি ভারত এবং হাসিনা অনেকগুলো বিষয়ে সাকসেসফুল। একটা হচ্ছে তারা জামাতের জ্ঞানী গুণী উপরের লেভেলের সমস্ত নেতা তাদেরকে ফাঁসি দিয়ে মেরে ফেলেছে, এবং জামাতের বর্তমান যে সেট আপ তাতে একদম, আমি অনেস্টলি কথা বলছি, কেউ যদি নারাজ হলো, আমি কারোর ভোট তো আমার দরকার নাই, কারোর বাহবাও দরকার নেই আমার, এই জন্য আমি খুব সহজে সত্যি কথা বলতে পারি। তো জামাতের যেহেতু কোনো রাজনৈতিক অভিজ্ঞতা নাই, দুই একটা ব্যক্তি যারা অতীতে ছিলেন, বিভিন্ন মন্ত্রী ছিলেন, রাজনৈতিক বা সরকার চালানোর অভিজ্ঞতা নাই, তাই এককভাবে জামাতের ক্ষমতায় আসার সম্ভাবনা আমি অদূর ভবিষ্যতে আমি দেখি না। কারণ
ধরেন আজকে কথার কথা বলছি যে ম্যাক্সিমাম সিট পেয়ে জামাত সরকার গঠন করে ফেললো, এই জামাত কি সরকার চালাতে পারবে? তাদের কি বিভিন্ন মন্ত্রণালয়, বিদেশ বাদ দিলাম, দেশের ভিতরেই একটা সরকার গঠন করার মতো যথেষ্ট যোগ্য ব্যক্তি আছে? নাই। সো আমরা হুজুগে না হয়ে বিবেক দিয়ে চিন্তা ভাবনা করে কথা বলি। যেরকম আপনাদেরকে বলি, অনেক অনেক আচ্ছা, বাংলাদেশে তো অন্ধ এবং মূর্খের অভাব নাই, লাইন ধরে সবাই কথা শুনে মজা পান। একটু নিজের ভিতরে চিন্তা শক্তি সৃষ্টি করেন আস্তে আস্তে। এটা কিন্তু প্রতিদিনের চর্চা। একটা স্বাধীনতা রক্ষা করা যেরকম প্রতিদিনের চর্চা, নিজের চিন্তা শক্তিটাকে উর্বর করাটা হচ্ছে প্রতিদিনের চর্চা। একটু শুনবেন, সাথে সাথে বিশ্বাস করবেন না, ভাববেন এই লোকটা বলে কি, কথাটা নাচ্ছেন কতটুকু গুরুত্ব আছে, এই লোকটা কেন কথা বলে, এই লোকটা কেন ডেইলি ভিডিও বানায় না, এই লোকটা যখন প্রয়োজন হয় তখন কেন আসে, এই লোকটা কেন জনপ্রিয়তা চায় না, কয়জন লাইক দিল, কয়জন কি করলো, কিচ্ছু আসা যায় না আমার। আমাকে যদি কেউ অনুসরণ না করে তাতেও আমার কিছু আসা যায় না। সো একটু চিন্তা করেন, চিন্তা শক্তি বাড়ান। আপনার চিন্তা শক্তি বাড়লে কিন্তু আপনার ভাই বোনের, ছোট ভাই বোনের চিন্তা শক্তি বাড়বে, আপনার পরিবারের চিন্তা শক্তি বাড়বে। আপনি দেখবেন আপনার পরিবারের আস্তে আস্তে ছেলেমেয়েরা ভালো রেজাল্ট করছে পড়াশোনায়। আস্তে আস্তে আওয়ামী লীগ, বিএনপি, কি বলে, বিএনপি যারাই আছে, বিএনপি, জামাত, উমুক সুমুক, এই সার্কাস মার্কা ভিডিও না দেখে দেখবেন পড়াশোনায় মনোযোগ দিয়েছে, দেখবেন পড়াশোনায় রেজাল্ট ভালো করছে। একটা পৃথিবীর একমাত্র দেশ বাংলাদেশ, যেই দেশের রাজনৈতিক দলের বিদেশে শাখা আছে। পৃথিবীর আর কোন দেশে শুনেছেন আমেরিকার ডেমোক্র্যাটসের বা রিপাবলিকানের বা কানাডার লিবারেলের বা এইসব দলের কারোর অন্য দেশে কোনো শাখা আছে? একটা এত বড় একটা ভণ্ড জাতি, রাজনীতি যাদের পেশা, যাদের ব্যবসা বাণিজ্য হচ্ছে রাজনীতি, এই জন্যই বাংলাদেশে এত দুর্নীতি, এত অসৎ মানুষ। কেন এত রাজনীতি করতে হবে আপনাদের? কেন সবাইকে রাজনীতি করতে হবে? হোয়াই? এই যে আমাদের কয়েকদিন আগে ভোট গেল, জাস্টিন ট্রুডোর পরে নতুন প্রাইম মিনিস্টার হলো। আমি ভোটের দিন গিয়ে চুপচাপ সারাদিনের কাজ শেষ করে গিয়ে সন্ধ্যার সময় গিয়ে আস্তে করে ভোটটা দিয়ে চলে আসছি। আমি কি যাকে ভোটটা দিয়েছি, আমি কি তাদের পিছনে উমুক ভাই সুমুক ভাই করে জীবন দিয়ে দিয়েছি? তাদের কেনা একটা কাপ চা খেয়েছি আমি? না। আমি মনোযোগ দিয়েছি কোথায়? আমার ব্যবসাটা ঠিকমতো চলছে কিনা, আমার কাস্টমার খুশি কিনা, আমার নতুন টেকনোলজি সম্পর্কে পড়াশোনা কি কোথায় হচ্ছে, মাইক্রোসফটের কোন কনভেনশনে যেতে হবে, সান মাইক্রো সিস্টেমসের কোন কনভেনশনে যেতে হবে, কোথায় হচ্ছে, নতুন কি হচ্ছে দেখতে যাচ্ছি। আর স্কুল কলেজে যারা কলেজে পড়ছে, স্কুল তো বাদেই দিলাম, যারা ইউনিভার্সিটিতে পড়ছে, ছেলেমেয়েরা সব পড়াশোনা করছে ভবিষ্যতে কি হবে ক্যানাডায়। কেউ হবে বড় ব্যবসায়ী, কেউ হবে রকেট সায়েন্টিস্ট, কেউ হবে নাসাতে যাবে, কেউ যাবে মাইক্রোসফটের ইঞ্জিনিয়ার হবে, কেউ হবে সান মাইক্রো সিস্টেমস ইঞ্জিনিয়ার। সবাই দেখেন চিন্তা করছে নিজেকে নিয়ে, কারণ নিজে বড় হলে দেশ বড় হবে, দেশ শক্তিশালী হবে। আর বাংলাদেশে আপনারা কি করছেন? তারেক ভাই জিন্দাবাদ জিন্দাবাদ, কি বলে, শেখ হাসিনা এতদিন শেখ হাসিনার জীবন দিয়েছেন, উমুক ভাই সুমুক ভাই, পিনাকি ভাই। আরে বাপ রে বাপ, নিজের নাই চাল চুলা, ভাই ভাই করতে করতে মুখে ফেনা তোলে। কি একটা দুশ্চরিত্র জাতি, কি একটা অভাগা মূর্খ একটা জাতি। আরে ভোট দেন, এত ভাইদের পিছনে ছুটেন কেন? আপনারা ভাইদের নেতাদের পিছনে ছুটেন বলেই কিন্তু নেতাদের আপনার বউ বাচ্চা নাতিদেরকে আপনার বিক্রি করে খায়, এদেরকে ব্যবহার করে। স্কুল কলেজ তো যাওয়া দূরের কথা, স্কুল লাইফে এদেরকে রাজনীতিতে ঢুকে চাকু মারামারি গুলাগুলি শিখিয়ে দেয়, শেষ করে দেয় জীবনটাকে, জেলে পচে এরাই। কিন্তু আপনার তারেক ভাইরা, আপনার আমদালিব পার্থ ভাইরা, আপনার মাহি ভাইরা কিন্তু সেই দামি দামি গাড়ি চালিয়ে দেশে বিদেশে থাকে, বড় বড় গুলশানের অট্টালিকায় থাকে, তাদের কিন্তু কিছু হয় না, তাদের বংশ পরম্পরায় কিন্তু তারাই থেকে যায়। তারেক রহমান চলে গেলে জাইমা রহমান আসবে। আরে বাপরে বাপ, কি সুন্দর বাংলাদেশ। এই মূর্খ জাতি ভুগবে না তো কোন জাতি ভুগবে? যেই জাতি নিজের ভালো বুঝে না। এনিওয়ে, আজকে মনে হয় আমি অনেক কথা বলেছি। আর যদি আপনাদের যদি ইচ্ছা হয় শেয়ার করতে পারেন, যদি ভালো মনে হয় শেয়ার করতে পারেন। দর্শক তারা আলোচনা শুনে বুঝতে পেরেছেন, তিনি বিষয় নিয়ে কথা বলেছেন, পাশাপাশি পিনাকির সেই ভিডিও নিয়ে কথা বলেছেন। তো আসলে বাস্তবতা তাই, বিএনপি নেতারা যেই আচরণটা তারা শুরু থেকে করছিল সেটা খুব আক্রমণাত্মক ছিল। প্রাথমিক অবস্থা যদিও তার উদারতা দেখিয়েছে, কিন্তু মাঝখানে গত 3 মাস যাবত খুব আক্রমণাত্মক ছিল, বিশেষ করে সালাউদ্দিন সাহেব। কিন্তু সালাউদ্দিন সাহেব লাইনে এসেছেন,
লাইনে আসছেন, তাকে ধন্যবাদ দিতে তিনি লাইনে এসেছেন, যার কারণে হোক যেভাবে হোক তাকে লাইনে আনা হয়েছে। কারণ তার ভিতরে যে দাম্ভিকতা, তার ভিতরে যে একটা উচ্চ আকাঙ্ক্ষা দেখা যাচ্ছিল সেটা খুব মারাত্মক ছিল। এটার কারণেই হয়তো বা তাকে অপছন্দ করেছিল মানুষ, কারণ তিনি গুম হয়েছিলেন, তিনি নির্যাতনের শিকার হয়েছে, মানুষ এটা বিশ্বাস করে। কিন্তু তার এই সমস্ত আচরণ করা মানুষ তার এই নির্যাতনের কথাটাও এখন মানে স্বীকার করতে চায় না, মানুষ মনে করে সে নাটক সাজিয়েছে। অর্থাৎ আপনার আচরণ ঠিক করবে আপনার সামনের রাজনীতির ভবিষ্যৎ কি হতে পারে। এজন্য নেতৃত্ববৃন্দ যারা আছেন, যারা রাজনীতি করেন, আপনাদের সেইভাবে পথ চলতে হবে। আপনাদের হেডাম থাকলেও সেই হেডাম প্রকাশ্যে মিডিয়ার সামনে দেখাতে আপনারা পারবেন না, দেখাইতে গেলেই আপনার সেই হেডাম